সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংসস্তূপ। আজও বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর, আগুন, সবই অপকর্ম আর স্বেচ্ছাচারিতার ফল বলছে ছাত্র জনতা। এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে, যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। ভবিষ্যতের যে প্রজন্ম, ওরা এই ৩২ নম্বরের ইতিহাসটা অন্যরকম ভাবে জানে। যে দোষী তার বিচার করা দরকার। শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস এবং কারো উপর আক্রমণ না করার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে শিগগিরই পদক্ষেপ বাসসকে আসিফ মাহমুদ। বুলডোজার কর্মসূচির বিষয়ে সরকারকে আগাম তথ্য না দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা। গয়েশ্বরের স্থায়ী কমিটির বৈঠকে সমসাময়িক ইস্যুতে আলোচনা। রাজধানীতে ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা। শেখ হাসিনা পালিয়েও দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান, অভিযোগ জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন নিহত। ফোনে ডেকে নিয়ে হত্যা বলছে পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই যুবক শনাক্ত। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। ছুটির দিনে ২১-এর বইমেলায় পাঠক দর্শনার্থীর ভিড়, বাড়ছে বেচাকেনা। এবারের বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ শিশুরা। টুকটুকি আর হালুমের সাথে একটু খেলতে এসেছিল, ওরা এখন নাই, তাই আমার মন খারাপ। গতবার সিসিমপুর দেখে ভালো লেগেছিল, এবার ভালো লাগছে না। আমি রিকোয়েস্ট করছি যে সিসিমপুরটা যেন পরের বছর আবার হয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি ঘিরে এখন কেবলই উৎসুক আর বিক্ষুব্ধ মানুষের ভিড়। প্রায় সবার মুখেই শেখ হাসিনার প্রতি ক্ষোভ। ওই স্থানে নতুনভাবে জাদুঘর বানানোর দাবি তুলেছেন কেউ কেউ। তৃতীয় দিনেও কিছু মানুষকে বড় বড় হাতুড়ি দিয়ে বাড়িটির দেয়াল ভেঙে লোহা, ইট বের করতে দেখা যায়। এছাড়া পোড়া সুধা সদনে দেয়াল ছাড়া আর কিছুই নেই। বাতাসে পোড়া গন্ধ, চারদিকে ধ্বংসস্তূপ, পড়ে আছে শুধু ধানমন্ডি ৩২-এর বাড়িটির অল্প কিছু কঙ্কালসার অংশ। তবুও থেমে নেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। বড় বড় হাতুড়ি শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবশিষ্ট দেয়াল, খুলে নেওয়া হচ্ছে প্রতিটি ইট আর রড। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, সিঁদুর থাকবে, হিজাব থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ, যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। এরকম সরকার জানি ভাইয়া বাংলাদেশ আশা করি না আসুক। এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে। গেল ৩ দিন ধরেই চলছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলার কাজ। ভোরের আলো ফুটতেই শত শত মানুষ সেখানে ভিড় করছেন। ক্ষোভের সাথে আছে মিশ্র প্রতিক্রিয়াও। আমি আশা করব যে আওয়ামী লীগ বা তাদের যারা নেতৃস্থানীয় লোক আছে এই ভুলটাকে তারা শিক্ষা নিয়ে তাদের দলকে সংগঠিত করে দেশের জনগণের জন্য কাজ করবে। আমি চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে এখানে আসতে, এটা একটা জাদুঘর ছিল, কিন্তু আমার সুযোগ হয় নাই। কিন্তু আজকে যে অবস্থায় দেখতে পাচ্ছি, এটা সত্যি মনের মাঝে খুব কষ্টকর বিষয়। এখন ভবিষ্যতের যে প্রজন্ম, ওরা এই ৩২ নম্বরের ইতিহাসটা অন্যরকম ভাবে জানবে। আসলে অতিরিক্ত কোনো জিনিস যে ভালো না, সেটার প্রমাণই ৩২ নম্বর। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনতার এই ভিড়। এর মধ্যেই পাশের এই নির্মাণাধীন ভবন ঘিরে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ে গুজব। কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছেন বেসমেন্ট। এখানে আসি আয়নাঘর, শুনছি যে আয়নাঘর পাওয়া গেছে। আয়নাঘর দেখার উদ্দেশ্যে আমি এখানে আসি। আসলে ওটা একটা ভূগর্ভস্থ একটা পার্কিং, একটা তেমন কিছু পাওয়া যায় না। এটা বেসমেন্টে কিন্তু আবার গোলাকৃতি গাঁথা আছে। কালকে আমি আসছিলাম, দেখছিলাম এই গোলাকৃতি গাঁথা কিন্তু আবার অনেক নিচে পর্যন্ত, তাই না? তো এটাকে কি বলা হয়, আয়নাঘর বলা হয় না? হাইরাইজ বিল্ডিংয়ে অবশ্যই পার্কিংয়ের জন্য থাকে, আন্ডারগ্রাউন্ড থাকে। তো ওখানে 2টা লেভেল আছে, বেসমেন্ট 1, বেসমেন্ট 2, তার নিচে কিন্তু আর কিছু নাই।
একই পরিণতি হয়েছে ধানমন্ডির সুধা সদনের। অবশিষ্ট কিছু না থাকলেও এ বাড়ি থেকেও দরজা, জানালা, লোহার গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে ছিন্নমূল মানুষ। মানুষের ভিতরে যে কত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখতে আসলাম। এই ধ্বংসস্থল করা দরকার নাই, যে দোষী তার বিচার করাও দরকার। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি ছিল এটি। একটা সময় এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা। বুধবার ধানমন্ডির ৩২-এর সাথে পুড়িয়ে দেয়া হয় এই বাড়িটিও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে আজও আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ভাঙচুরের পর সেসব স্থাপনার মালামাল খুলে নিচ্ছেন স্থানীয়রা, ভ্যানে করে সেসব বিক্রি করছেন ভাঙাড়ির দোকানে। কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফি তোলায়। ভবনের বেশিরভাগ অংশই ভেঙে চুরমার, অগ্নিকাণ্ডের সাক্ষী দেয়ালগুলো। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাড়িতে এখনও রয়েছে পোড়া গন্ধ। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র, দরজা জানালা। সেসব ভাঙাড়িও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে। যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন আসবাবপত্র। কেউ কেউ আবার এসেছেন ধ্বংসাবশেষ ঘুরে দেখতে। এখানে এসে দেখিলে কাঁচ কোষ এগুলো মানে ভাঙ্গা চূড়া মানে এগুলা মানে পালা আছে, অনেক লোক আসলো, তা আমি মানে আসলাম, এসে মানে এগুলো দেখেছি। এটা যার মনে তাই যেভাবে ভাঙিছে, যারাই ভাঙিছে তারাই তো হয়তো বা লিয়াচিয়া বিদায় নিচ্ছে। বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিসের অস্তিত্ব ছাত্র জনতার ভাঙচুরের পর প্রায় পুরোটাই বিলীন। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইটের স্তূপ, কোনো রকমে টিকে আছে লোহা ও রডের কঙ্কাল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে সেই বাসভবনের সামনে সকালেও ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়ির ভেতরকার চিত্র। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনের কিছুই আর অবশিষ্ট নেই। ৩ তলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড়। ভেঙে ফেলা বাড়ি থেকে রড, টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে। এসে দেখলাম যে রাত 11টার সময়তে বুলডোজার নিয়ে এসে কে বা কারা যেন এসে ভাঙাভাঙি শুরু করলো। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খানিক ভাঙে আবার চলে গেল। আমি তো এখনই এসে দেখি যে তো পাঁচির দাঁড়িয়ে ছিল, এখন দেখছি তো গোটাই ভাঙা, সামনের দিকে গোটাই ভেঙে ফেলেছে। এটা তো ভালোই ছিল দেখলাম। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িও এখন বিধ্বস্ত। দেয়াল থেকে খসে পড়েছে ইট, মেঝের টাইলস ভেঙে স্তূপ করে রাখা হয়েছে এক কোনায়। সেই বাড়ি দেখতেও ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। মির্জা আজম ভাইয়ের বাসা রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল, আবার সকালে এসে ঘুরতে আসলাম। এটাই হইতেছে আমাদের এই তরুণ সমাজের একটা প্রতিবাদ। এই প্রতিবাদ দেখা এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত। মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সের পাশে শেখ মুজিবুর রহমানের মুরালের কোনো অংশই আর আস্ত নেই। ভেঙে গুড়িয়ে দেওয়ার পর তা সড়কের মাঝে ফেলে রাখে বিক্ষুব্ধরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্যদিকে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিকদের সম্পত্তির উপর অথবা অন্য নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে হামলা যেন না চালানো হয়, বিবৃতিতে দিয়েছেন সেই নির্দেশনা। আরও বলেন, ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশ পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও আইনের প্রতি নাগরিকদের শ্রদ্ধাশীল থাকতে হবে। জানান, নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সরকার, যাতে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে। নাগরিকদের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত রাখাই উদ্দেশ্য। হুঁশিয়ারি দেন, উস্কানিমূলক কাজ এবং অরাজকতা সৃষ্টি করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। নাগরিকদের আত্মসংযমী এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট থাকারও অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে ভুল স্বীকার করে বিচারের সম্মুখীন হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ফেসবুক লাইভে তিনি বলেন, বিএনপি জামায়াতের সাথে লড়াই নয়, বরং নির্যাতিত হিসেবে আওয়ামী লীগের সাথেই তাদের মূল লড়াই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগকে পলিটিক্যালি
এই আদর্শ নিয়ে পলিটিক্যাল ফাংশন আর কোনোভাবেই কখনোই করতে দেওয়া হবে না। পরবর্তী দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশের আমরা এই যে ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড একটা অ্যাকাউন্টেবল স্টেটের দিকে আমরা নিতে চাই, এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা কার্ড ফিগার আর চাই না। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ পতিত সরকারের অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5ই আগস্টের আগে এবং পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলে জানান তিনি। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অপর আরেক সাক্ষাৎকারে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানান, বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ রয়েছে। জনগণ, রাজনৈতিক দল এবং উভয়ই পদ্ধতিগত সমস্যাগুলো দূর করতে একসাথে কাজ করবে বলে আশা তার। সরকার কোনো ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে জানালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। দুপুরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বইমেলা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় পতিত ফ্যাসিস্টদের সংযমী আচরণ করার আহ্বান জানান উপদেষ্টা। একই সাথে জনগণকে উস্কানির ফাঁদে পা না দিতেও আহ্বান জানান তিনি। বলেন, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে কাজ করছে সরকার। আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন আছে। আমরাও জনগণের কাছে আহ্বান জানাতে চাই যে এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের সময়, এবং সবাইকে যেরকম আমাদের দেশে যখন প্রায় 5ই আগস্ট পরে 15 দিন পুলিশ ছিল না, আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করেছি। আমরা এখনও সেই সময়টা পার হইনি, অর্থাৎ আমাদেরকে এখনও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বুলডোজার কর্মসূচির খবর আইনশৃঙ্খলা বাহিনী কেন সরকারকে জানায়নি এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলোচনা সভায় তিনি শেখ হাসিনার উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙা, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন নেতারা। শুক্রবার দুপুরে গুলশানের বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সমসাময়িক রাজনীতি, ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা ও সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এদিকে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বুলডোজার কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন। যারা আইন হাতে তুলে নিচ্ছেন তাদের বিচারের দাবি জানান গয়েশ্বর। বিক্ষুব্ধ জনতা কারা? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা বুলডোজার ভাড়া করা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে? তারা কি সঠিক সময় সঠিক রিপোর্টটা সরকারকে দেয় নাই? যদি না দিয়ে থাকে তাদের জবাব দিতে আনা যায় না। আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। সংস্কারের মধ্য দিয়ে ব্যাঙ্গলিকে সচল করতে পারছে, অথবা এই 16 বছর যারা লুটপাট করলো যাদের মুখে মুখে তাদের নাম, তাদের কাউকে গ্রেপ্তার করছে, তাদেরকে কোনো আইনের আওতায় আনছে, তাদেরকে বিদেশ থেকে কিন্তু দেশে ফিরে আনছে, তাহলে কি সংস্কার? এদিকে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় বিএনপির নেতারা এর গুরুত্ব তুলে ধরেন। বলেন, নির্বাচনের আগেই প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। বাংলাদেশে যে কোনো সংস্কারের জনক, ধারক এবং বাহক বিএনপি। সত্যিই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের আবারও জনগণের সাথে সম্পৃক্ত একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। 5ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।
সকল অন্যায় ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করল ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টন মোড়ে শেষ হয় শোভাযাত্রাটি। যোগদান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি নুরুল ইসলাম। শোভাযাত্রায় শিবিরে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের নেতাকর্মীরা যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরাও ছিলেন শোভাযাত্রায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শিবির কর্মীরা। ফ্যাসিবাদের দোসররা পালালেও দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জেলা এবং মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করবে না মানুষ। প্রায় 4 দশক পর নারায়ণগঞ্জে জামায়াত ইসলামীর সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও থেমে নেই তাদের চক্রান্ত। তবে মুক্তিপাগল জনগণ তা সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? আওয়ামী লীগের আমলে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনার দাবি জানান জামায়াতের আমির। এরপর সেসব অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থায় নজর দেবে জামায়াত ইসলামী, এমনটাও জানান দলের আমির। আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ধানমন্ডি 32 সহ বাংলাদেশের সাম্প্রতিক ভাঙচুরের জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে উস্কানি ছড়াচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভার্বাল পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো উত্তর এখনো ভারত জানায়নি। ফলে সেখান থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার আরও বলেন, সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার একাধিক বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশে এই পরিস্থিতিটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার জন্য পার্সিয়ালি ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যেন ফেরত পাঠানো হয়, কারণ ওনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের আদালত বলেছে। এবং সেই আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা, তার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে একটা নোট ভার্বাল দিয়েছে। আমরা এখনও ভারতের কাছ থেকে কোনো নোট ভার্বাল পাই নাই, তবে আমরা বিশ্বাস করি ভারত একটা আমাদের একটা সৎ প্রতিবেশী স্বরূপ আমাদের সাথে আচরণ করবে। এবং অভিনেত্রী মেহর আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। বিকেল 4টার দিকে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তা জানায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে ডিবি অফিস থেকে এই কালো গ্লাস লাগোয়া গাড়িতেই বাসায় ফেরেন মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবা। জানা গেছে এ সময় তাদের পরিবারের কয়েকজন সদস্যও সাথে ছিলেন। এর আগে দিনভর দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় ডিবি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদে কি তথ্য মিলল তা সাংবাদিকদের জানাননি ডিবি কর্মকর্তারা। রাষ্ট্রবিরোধী গুরুতর অভিযোগ থাকলেও তাদের নিয়ে দিনভর লুকোচুরি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদেরকে বিজনেস পরিবারের জিম্মায় দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই আটক করা হয়েছে তাকে। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে ডিএমপি। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে রাখা হয়। অভিনেত্রী শাওনের মা আওয়ামী লীগ থেকে 4 বারের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। সম্প্রতি দেশ নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রে শাওন ও সাবা জড়িত বলে অভিযোগ রয়েছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার আমলের আয়নাঘর সহ সকল গোপন বন্দিশালা উন্মোচন, জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে উত্তরায় র্যাব কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস SAI এর ব্যানারে বেশ কয়েকজন ভুক্তভোগী তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরও অভিযুক্তরা আছেন বহাল তবিয়তে। সুযোগ পেয়ে তারা আয়নাঘরের মতো গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি এই বন্দিশালায় নির্যাতন চালানো কর্মকর্তাদের কেউ কেউ এখনও বিভিন্ন পদে চাকরি করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গুম খুনের বিচার আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহের কথা জানান বিক্ষুব্ধরা। আহত এবং শহীদদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে আলাদা অধিদপ্তর গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম। বিকেলে চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত দ্য আর্ট অব ডেমোক্রেসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে আহতদের সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছে সরকার। এমনকি আহত 30 জনকে এখনও বিদেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, 71-এর শত্রুও ছিল সশস্ত্র এবং মুক্তিযোদ্ধারাও ছিল সশস্ত্র। তবে এবার সশস্ত্র স্বৈরাচারের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা প্রতিরোধ করে তোলে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সরকারের আশায় লড়াইয়ের স্ফুলিঙ্গ বিস্তৃত হবে, যুক্ত হবে তরুণরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকার অতি দ্রুত একটি অধিদপ্তর গঠন করেছে। দীর্ঘস্থায়ী শহীদ এবং শহীদ পরিবার এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে। দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল এবং সোহেল ভেন্ডারের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে সোহেল ভেন্ডারের নেতৃত্বে সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। চেয়ারম্যানকে না পেয়ে তার পরিবারের সদস্যদের উপর গুলি চালায় হামলাকারীরা। এতে গুলিবিদ্ধ হন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানিয়েছেন, ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে 2 যুবককে শনাক্তের কাজ চলছে। জড়িতদের ধরতে কাজ করছে একাধিক টিম। ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোররাতে হুডি জ্যাকেট পরা 2 যুবক এগিয়ে যাচ্ছে একটি ইট বালু সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে। কিছুক্ষণ পর দৌড়ে পালিয়ে যায় তারা। এরপরই সেই প্রতিষ্ঠানের মালিক ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মারা যান তিনি। স্বজনরা জানায়, রাজনীতির পাশাপাশি এই ব্যবসা করতেন মামুন। বৃহস্পতিবার রাতে কে বা কারা ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে যায় তাকে। এরপরই খবর আসে গুলিবিদ্ধ হওয়ার। ভাত দিচ্ছি, ভাত খাওয়ার পরে কে জানি ফোন দিল। ফোন কথা বললো না কি জানি না, সঠিক বলতে পারি না। জানাদা ডাক দিছে, মামু ভাই আপনারা ডাকে। ভাত খাওয়ায় এরপর আমার পাল্টা বিকট একটা শব্দ পেলাম। শব্দ পাওয়ার পর আমার এই যে অফিসের সাইকেলটা খুলে দেখলাম 2টা ছেলে অতি দৌড় দিল। দৌড় দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে সামনে গেলাম, দেখলাম কি চাচা করে রয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি 5 আগস্টের পর থেকেই ফতুল্লা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কয়েকজন দলে যোগ দেওয়ার চেষ্টা করছিল। মামুন সহ অনেকেই এতে বাধা দেয় এই হত্যাকাণ্ড বলে দাবি তাদের। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারা বিএনপিতে যোগদান করার জন্য নানানভাবে চেষ্টা করতেছে। এই ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশেরও ধারণা এই হত্যার নেপথ্যে রয়েছে পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টার পাশাপাশি রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। 4:30টার দিকে একটা মার্ডার হয়েছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি, সিসি ফুটেজ সংগ্রহ করছি এবং আমরা এর মূল আসামিকে শনাক্ত করার চেষ্টা করছি। নিহত মামুন নাশকতা সহ একাধিক মামলার আসামি বলেও জানিয়েছে পুলিশ। এর আগে 2 দফা গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বইমেলার খবর। সপ্তম দিনে এসে বইমেলায় দেখা গেছে পাঠক দর্শনার্থীদের ঢল। মেলা শুরুর প্রথম শুক্রবার পরিবার পরিজন নিয়ে বইমেলায় ভিড় করেন বহু মানুষ। ছুটির দিনে বইয়ের কাটতি নিয়ে সন্তুষ্টি বিক্রেতাদের, তবে শিশু প্রহরে এবার ইকরি, শিকু আর হালুমের খুনসুটি না থাকায় কিছুটা মন খারাপ শিশুদের। অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন, চলতি বছরের প্রথম শুক্রবার কানায় কানায় পূর্ণ বইমেলা। ছুটির দিনে শিশু প্রহর দিয়েই শুরু হয় বইমেলার আনুষ্ঠানিকতা। তবে এবারের বইমেলায় হালুম, শিকু, টুকটুকির খুনসুটি না থাকায় কিছুটা মন খারাপ শিশুদের। মেলা কর্তৃপক্ষ জানায় এবার অংশগ্রহণের জন্য আবেদনই করেনি সিসিমপুর। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূরণ হয় মানুষের ঢলে। আজকে শুক্রবার অনেক ভিড়, ভাবছি আরেকদিন আসবো। যেহেতু সংস্কার শব্দটা অনেক শুনছি, সবার আগে আমাদের মনে সংস্কার করা দরকার, আর সেই জন্য আসলে বই পড়ার কোনো বিকল্প নেই। প্রচুর ভিড়, আর এর মাঝে এসে আমাদের তো অবস্থা খুবই খারাপ। বইয়ের কালেকশন এবার অনেক ভালো। আমি মূলত হিস্ট্রিক্যাল বইগুলো বেশি পড়ি। ছুটির দিনে বেচা বিক্রিও বেশ জমে উঠেছে বিক্রেতাদের। তবে অনেকের আক্ষেপ পাঠকের চেয়ে দর্শনার্থীদের ভিড়ই বেশি। তা সত্ত্বেও ছুটির দিনে বই কাটতে নিয়ে বেশ সন্তুষ্ট বিক্রেতারা। পাঠকের থেকে ছবি তোলার লোকই বেশি পাচ্ছে আর কি, যেটা আমাদের একটু হতাশাজনক করতেছে। কিনতেও এসেছে, বেড়াতেও এসেছে, দেখতেও এসেছে। বই দেখাটাও একটা ভালো, পরের দিনে এসে হয়তো কিনে নিয়ে যাবে। অন্য দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে ভালোই হচ্ছে, কেনা বেচা হচ্ছে। অনেক ভালো বেচা কেনা হচ্ছে, আগের তুলনায় অনেক পাঠক আসছে আমাদের স্টলে। এই কয়েকদিনের তুলনায় আজকে তুলনামূলক বেশি হচ্ছে এবং আমরা স্যাটিসফাই। প্রতিদিনই নতুন নতুন সব বই যুক্ত হচ্ছে বইমেলায়। নতুন নতুন সব বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে নিত্যদিন। ছুটির দিনে বইমেলায় যুক্ত হয়েছে 184টি নতুন বই। এই 7 দিনে বইমেলায় নতুন বই এসেছে মোট 454টি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এ মাসের শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। সন্ধ্যায় রাজধানীর IDEBতে থানা প্রতিনিধি সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা। বলেন, সব রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন অফলাইন অনলাইনে মানুষের মতামত নেওয়া হচ্ছে। নেতারা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের সব প্রত্যাশার প্রতিফলন থাকবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে। জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভা। অংশ নেন বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা। সভার প্রথম পর্বে প্রতিনিধিদের সাথে অভ্যন্তরীণ আলোচনা করেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা। পরে শুরু হয় আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, সে অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো আছে, সে প্রত্যেকটা চাওয়া পাওয়াকে নতুন রাজনৈতিক দল ধারণ করতে চায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের মর্যাদার প্রশ্নকে সব থেকে বড় করে দেখতে চাই আমরা। এই ধরনের অংশগ্রহণমূলক রাজনৈতিক দল গঠন, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং এটা আপনাদের মাঠে চলমান রয়েছে অনলাইনে এবং অফলাইনে। সেটার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কেমন হতে পারে আপনার দলটা আপনি গঠন করবেন। প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক রূপরেখা সম্পর্কে জানান নাগরিক কমিটির নেতারা। বলেন, পরিবারতন্ত্রের চূড়ান্ত বিলোপ সাধন করা হবে। তরুণ প্রজন্ম তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি, এটার উপরে বিরক্ত। যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। যখন একটা অভ্যুত্থান ঘটেছে, তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটাও আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, যে জনগণের
প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে। আলোচনা পর্বের প্রধান অতিথি গবেষক ফরহাদ মজাহার বলেন, 5 আগস্টের পরাজিত শক্তি আবারও সংগঠিত হচ্ছে। দিল্লি বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। প্রথম দিন নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে, তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট, এটা পরীক্ষা আপনাদের জন্য। আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে এই গবেষক বলেন, তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবর এবার। গাজায় যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার 24 ঘন্টায় তেল আবিবের হামলায় কমপক্ষে 2 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও 4 জন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 42 দিন বন্ধ থাকবে হামলা। পাশাপাশি মুক্তি পাবে 33 ইসরায়েলি জিম্মি এবং কয়েকশো কারাবন্দী ফিলিস্তিনি। হামাস জানিয়েছে এর মধ্যে শুরু হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা। রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। কুরস্কে একদিনে ইউক্রেনের 8টি হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা বিভাগ জানায়, অঞ্চলটিতে কিয়েভ সেনাদের সাথে তাদের ব্যাপক লড়াই হয়েছে। দাবি, এ সময় নিহত হয়েছেন 2 শতাধিক ইউক্রেনীয় সেনা। পাশাপাশি 8টি ট্যাঙ্ক সহ বিপুল যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের দাবিও করেছে মস্কো। এদিকে ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে গত 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 66টি লড়াই হয়েছে। খার্কভ এবং পত্রভস্ক সহ বেশ কয়েকটি এলাকায় রুশ হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের। দেশটি জানায় অন্তত 15টি স্থানে হামলা প্রতিহত করার পর পাল্টা হামলা জানিয়েছে কিয়েভ সেনারা। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।